আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন নুরানি কায়দা শিক্ষা সিরিজে। যারা ছোটবেলায় আরবি বা কোরআন শেখার সুযোগ পাননি অথবা নতুন করে শিখতে চান, তাদের জন্য সহজ ভাষায় এই ক্লাসগুলো তৈরি করা হয়েছে। আশা করি আপনারা নিয়মিত অনুশীলন করবেন এবং প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে অনুসরণ করবেন। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যেন আরও মানুষ কোরআন শেখার সুযোগ পায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সঠিকভাবে শেখা ও আমল করার তৌফিক দান করুন। আমিন। তাহলে চলুন আর দেরি না করে প্রত্যেক দিনের মতো আজকের ক্লাসটাও শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যেকেই আগের ক্লাসগুলো যারা দেখেছি, আমরা আরবি হরফ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত রিভিশন করে নিয়েছি। আর যারা যারা এখনও আগের ক্লাসগুলো দেখেননি, তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন এবং আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মুখস্থ করবেন। যারা যারা আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ করেছেন, তাদের জন্য আজকের এই ক্লাসটি। তো দেখে, আগের দিনে আমরা যে হরফগুলো পড়েছি, এখানে তার বর্ণ পরিচয়, অর্থাৎ সেগুলো কোনটা কি বর্ণ, আগেগুলো পড়তে গিয়ে কি দেওয়া ছিল, আলিফ বা তা সা পরপর দেওয়া ছিল। আজকে সেগুলো উল্টোভাবে দেওয়া আছে, অর্থাৎ বর্ণটা যাতে আমরা চিনতে পারি এই জন্য উল্টো করে দেওয়া আছে। তাহলে এখানে দেখো প্রথমেরটা তাহলে কি হবে, আমার বলার আগেই যেন তোমাদের মনে আসে। তাহলে প্রথমেরটা কি আছে, এটা তা, তারপরে ত, তারপরে সা, সিন, হা, صاد شين ها خاء راء قاف ذال زا ضاد ظا ألف عين নুন, বা, জিম, ফা, গইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। তাহলে যারা যারা আগের হরফগুলো মুখস্থ করেছেন এবং হরফগুলো চিনেছেন, তারা আশা করি এটা আমার আগে আগেই তোমরা পড়ে নিয়ে এসো। তো এরপরে দেখো বলেছে, বাংলা যারা পড়তে যাবো, এখানে বলেছে পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে অক্ষরগুলি বিভিন্ন রূপ। মানে আমি পড়ার সময় মাঝে মধ্যে তোমাদের বলে দিয়েছি যে অক্ষরগুলোর বিভিন্ন রকম রূপ হয়, অর্থাৎ বিভিন্ন রকম আকার হয়। যেমন এখানে দেখো, এখানে আলিফ, আলিফের দেখো দু রকম আকার দিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে দেখেন এখানে দু রকম আকার। এই আলিফটাকে যদি তুমি, এটা কি আলিফ, আমরা এই চিহ্নটা আমরা সবাই জানি যারা মুখস্থ করেছো। তাহলে আলিফটার এই চিহ্নটা দেখো, আমরা যদি পরিবর্তন করি, দেখো আলিফটা তো এরকম ছিল, তাই তো? তাহলে এটাকে যদি তুমি পরিবর্তন করো, তাহলে পরিবর্তন করলে কি, এটাকে তুমি একটু বেঁকে লিখেছে। প্রথমে এটা দেখো এই রকম করে একটু লিখেছে, তারপরেরটা দেখো এইভাবে একটু লিখেছে। মানে কি, একই চিহ্নটাকে জাস্ট আকারটা একটু পরিবর্তন করে দিয়েছে, এটাই। আর বা, বায়ের এটা তো বুঝিয়ে দিয়েছিলাম, তবু বুঝিয়ে দিচ্ছি। দেখো বা, বায়ের কি এরকম চিহ্নটা বা, এটা বা। তাহলে এই যে এইভাবে যে দেওয়া আছে, এটাকে যদি এই সাইডগুলোকে টেনে মনে করো সোজা করে দিয়েছে, এই একটা সাইড নিয়েছে মনে করো আর একটা এরকম, তাই এরকম এতটা লম্বা হতো, কিন্তু লম্বাটাকে ছোট করে দিয়েছে, লম্বাটাকে ছোট করে নিয়ে এইটুকুনি করে দিয়েছে। তাহলে একটা ফোঁটা নিচে আছে, তাহলে এটাও বা হয়ে যাবে। আর দেখো আর একটা কি, এবার দেখো এই ভাঁজটাকে নিচের দিকে করে দিয়েছে, এই রকম করে দিয়েছে, তাহলে এইরকম করে এখানে আবার নোকটা দিয়ে দিল, এটাও বা হয়ে গেল। বুঝতে পেরেছেন? তাহলে তাটাও একই রকম, তায়েরও বায়ের যেরকম রূপ,
তায়েরও এই তায়েরও একই রকম রূপ, জাস্ট এখানে পরিবর্তনটা কি, এখানে নোক্তা দুটো, তায়ের কোথায় উপরে দুটো নোক্তা ছিল, ওখানে দুটো নোক্তা, তাহলে এই তায়ের উপরে দুটো নোক্তা, দেখো একই রকম, এই যে এই আকারটা আর এই আকারটা একই রকম, জাস্ট পরিবর্তন কি নোক্তার মধ্যে। আর দুটো দেওয়া আছে দেখো, এটাকে গোলতা বলা হয়, এটার নাম কি গোলতা। অর্থাৎ আমরা হা পড়েছি না, এখানে হা পড়লাম কোথায়, এই যে হা, এই হায়ের উপর যখন দুটো নোক্তা দেওয়া হয়, এই হায়ের উপর যখন দুটো নোক্তা দেওয়া হয় তখন সেটাকে গোলতা বলা হয়, বা এই রকম যদি থাকে এটাকে বলা হয় গোলতা বলা হয়। বুঝতে পেরেছো? জিম, জিম কীরকম, জিমও দেখো, জিমের আকারটাও দেখো ওই রকম, তাহলে জিম কত কীরকম ছিল, এরকম ছিল জিমটা, জিমটা এরকম ছিল তো, তাহলে এটাকেই যখন মনে করো এটাকে একটু আকারটাকে চেঞ্জ করেছে, এইরকম আছে, এইরকম করে নিচের দিকে না নামিয়ে এই দিকে নিয়ে গেছে, তাহলে এটাও জিম হয়ে গেল। বুঝতে পেরেছো? জাস্ট এই যে এটা আছে এটাকে কি করেছে, এই সাইডটাকে এটাকে পরিবর্তন করে এই দিক দিয়ে ভাঁজটা করে দিয়েছে, তাহলে এটা জিম হয়ে গেল। তারপরে জিম, জিম হা খ, এটা একই রকম। জিম মানে কি, জিমের নিচে নোক্তা থাকছে বা পেটে নোক্তা থাকতেছে, এটা দিলে জিম। যদি নোক্তা না দেই, যদি ডিরেক্ট এরকম করে এমনিতে লিখি, তাহলে এটা কি হা হয়ে যাবে। যদি উপরে নোক্তা দিয়ে যাই তাহলে সেটা খ হয়ে যাবে। তারপর কি দাল, দাল দেখো, দালের রূপ এইরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে, এই দাল এরকম থাকে, জাস্ট এইটা একটা আর একটা রূপ আছে, এইরকম হবে, এটা মনে রাখবে। তাহলে কি, দেখো এটাকেই একটু এইরকম করে ভাঁজ করে দিয়েছে, আর সামনের দিকে একটু মনে করো কি করে দিয়েছে, এইরকম করে নিয়ে গিয়ে এইরকম করে ভাঁজটা করে দিয়েছে। বুঝতে পেরেছো? ডালটাই এটা, এটা একটু এই দিক দিয়ে দেওয়া ছিল ভাঁজ করে, জাস্ট এটাকে ঘুরিয়ে একটু এই দিকে উপরের দিকে করে দিয়েছে, ফাঁকাটা সাইড দিকে ছিল, এই ফাঁকাটাকে কি করেছে, এই সাইড দিক থেকে একটু উপরের দিকে ফাঁকাটাকে করে দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে দাল, এটা দাল, দালের উপর যদি একটা নোক্তা দিয়ে দিই আমরা, তাহলে কি হয়ে যাবে, সেটা দাল হয়ে যাবে। আইন, আইন দেখো, আইন আমি বলেছি আইন কীরকম থাকে, এখানে অর্ধেক দিয়েছে, আইন অ্যাকচুয়ালি কি এইরকম থাকতো, এটা হলো আইন। তাহলে আইনের এটাকে কি করেছে, যেমন জিম, জিমের এইরকম নিচের ভাঁজটাকে নিয়ে এইদিকে সরিয়ে দিয়েছে, ঠিক একইভাবে আইনের ভাঁজটাও এরকম সরিয়ে থাকলে আইন হয়ে যাবে। যে আইনের কি হবে, মাথাটা একটু বেশি গোল হবে, এটা এটা মনে রাখবে, এই মাথাটা একটু কি হয়ে যাবে, গোল হয়ে যাবে বেশি, এখান থেকে এরকম করে নিয়ে এইরকম হয়ে যাবে আইন। তারপরে দেখো আইনের আর দুটো আকার দিয়েছে, কীরকম হয়, মানে এই রকম হয়ে এই রকম মাথাটা নিয়ে তৈরি হয়, এটা হলো আইন। বুঝতে পেরেছো? এই মাথাটা এই রকম যখন থাকবে, এখানে যখন মানে মাথাটা বন্ধ হয়ে থাকবে, সেটাকে বলা হচ্ছে আইন। বুঝতে পেরেছো? তাহলে আইন। ফা, ফাইর রূপ তো একই রকম, ফা কীরকম, ফা কীরকম আছে দেখো, তাহলে ফা, এই যে ফা, ফা ওই একই রকম, শুধু মাথায় গোল থাকবে, যেমন বা আর ফা এক বলতে গেলে একই রকম, জাস্ট মাথায় কি থাকছে, একটু গোল থাকবে, মানে একটু শূন্যর মতো থাকবে, তার উপরে একটা নোক্তা থাকবে, এটা ফা। তাহলে ফাটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি, বা এই রকম দিয়ে এখানে একটা নোক্তা দিলে এটাও ফা হয়ে যাবে। আর একটা কি দেখো, এটাকে এবার শর্ট করে দিয়েছে, এই ফাটাকে এইটুকুনি কেটে দিয়েছে, এইটুকুনি মনে করে নিয়েছে, তাহলে এইটুকুনি নিয়ে এরকম করেছে, তাহলে এটাও ফা হয়ে যাচ্ছে। একই রকম উপরে গোল আছে, আর উপরে একটা নোক্তা দিলে সেটাও ফা হয়ে যাচ্ছে। তারপরে ফায়ের আর একটা রূপ কি, আইনের যেরকম, আইনেরটা কি এই রকম দিয়ে এই রকম থাকতো, কিন্তু ফায়েরটা কি গোল অবস্থায় থাকবে, এই রে, এটা হলো ফা। বুঝতে পেরেছো? দেখো এইটুকুনি মনে করো, এইটুকুনি কেন দেওয়া আছে, মানে আগের হরফ যখন একটা থাকবে তার সাথে মনে করো যুক্ত থাকার জন্য এটা ফা, ফা করে দিয়েছে। তাহলে এখানে যদি আমরা নোক্তা দিয়ে দিই তাহলে সেটা ফা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে তারপরে আছে কি, কাফ। এই যে কাফ, কাফের দেখো, কাফের আকার এইটাই হলো সব থেকে বড় আকার, মানে এইরকম থাকে, এটা এটা কাফ, কিন্তু এর দুটো রূপ কি হয়ে যাচ্ছে, এর দুটো রূপ মনে রাখবে, একটা হলো কি এইরকম করে এসে এইরকম হয়ে যাচ্ছে, তাহলে এটা হলো কাফ। আর একটা কি এইরকম ঘুরে, মানে এই ভিতরের চিহ্নটা, বুঝতে পারলে, এই ভিতরের চিহ্নটা দেখতে পেয়েছো, এই ছোট চিহ্নটা, তাহলে এটাও যদি কোনো সময় থাকে তাহলে সেটা হবে কাফ হয়ে যাবে। লাম, লাম আর আলিফের একই রকম, জাস্ট দেখো আলিফ কি ছিল, আলিফ দেখো, আলিফ শুধু একটা দাঁড়িয়ে ছিল, ওর ভাঁজটা কোন দিকে থাকে, মানে একটু হলেও ভাঁজটা ডান দিকে থাকতেছে। আর লামের ভাঁজ কি থাকবে, লামের ভাঁজটা একটু বাঁ দিকে থাকবে। বুঝতে পারলে? তাহলে আলিফের ভাঁজটা একটু ডান দিকে থাকে, আলিফের ভাঁজটা কোন দিকে থাকে, একটু ডান দিকে, ডান দিক দিয়ে মনে করো ভাঁজটা হয়, দেখো এখানে ভাঁজ একটু একটু ডান দিক দিয়ে আছে। আর লামের ভাঁজ কোন দিকে হয়, লামের ভাঁজটা ডান দিক দিয়ে হয়। বুঝতে পারলে? মানে এটা অনেকটা বড় হয়ে গেল, আর দেখো একটুখানি ছোট একটু দিয়ে দিয়েছে,
আর একটা মনে করো এরকম দিয়েছে, তবু এটা ভাঁজটাও থাকে, এই ভাঁজটাও কোন দিকে আছে, ডান দিকের মধ্যেই চলে আসে, তাহলে এটা লাম। মিম, মিম দেখো দুরকম, মিমের গোল মাথায় গোল আছে, তাহলে মাথায় গোল দিয়ে এরকম তো মিম ছিল, তাহলে এটাকেই মনে করো একটু বাড়িয়ে নিয়েছে, এই যে এত বড় হয়ে গেল। বা যখন আগে সামনের হরফের সাথে যুক্ত হয়ে যাবে তখন সামনের হরফ মানে কি, সামনের হরফের জন্য একটা জায়গা ছেড়েছে, তার মানে এখানে একটা দাগ দিয়েছে, এইভাবে নামিয়ে দিয়েছে মিম। বুঝতে পারলে? নুন, নুন বা তা সা একই রকম, জাস্ট পরিবর্তন কি, বায়ের কি নিচে একটা নোক্তা ছিল, আর আকারগুলো কি কি হয়, বায়ের এরকম হতে পারে বা এইরকম হতে পারে। এটা হলো বা, কেন বা, নিচে একটা ফোঁটা ছিল তাই। এবার যদি এই ফোঁটাগুলো যদি আমরা নিচে না দিয়ে কোথায় দেই, এই ফোঁটাগুলো বায়ের যদি নিচে না এখানে দিয়ে দিই, তাহলে এটা কি নুন হয়ে যাবে, এখানে উপরে যদি একটা নোক্তা দিয়ে তাহলে নুন হয়ে যাবে। ওটাই বলেছে, বুঝতে পেরেছেন? বা, তা, সা, নুন, এগুলো সবগুলোই চিহ্নগুলো একই রকম, জাস্ট পরিবর্তন কি, নোক্তার পরিবর্তন। এখানে যদি তিনটা নোক্তা দিয়ে দিই তাহলে সা হয়ে যাবে, এখানেও তিনটা নোক্তা দিয়ে দিলে কি হয়ে যাবে, সা হয়ে যাবে। বুঝতে পেরেছো? যদি দুটো নোক্তা দিয়ে দেয় তা হয়ে যাবে। আর হা, হায়ের এই তিন রকম আকার, এই তিন রকম আকার মনে রাখতে হবে। দেখো এখানে তিন রকম আকারগুলো দেখো, একবার দেখে নাও। এর প্রথম যে আকারটা দিয়েছে এই আকারটা, এই আকারটা কীরকম, এইরকম করে এইরকম, এইরকম দিয়েছে, মানে লেগে দিয়েছে লাভের মতন চিহ্ন আর কি, সেটা হলো কি হয়ে যাচ্ছে, হা হয়ে যাচ্ছে। পরেরটা মানে এই রকম ভাঁজ করে নিয়ে আগের হরফের সাথে যখন যুক্ত হয়ে যাবে তখন এই রকম করে এরকম হয়ে যাচ্ছে, এটা হা হয়ে যাচ্ছে। আর একটা হা কীরকম, এই রকম থাকবে, এই হাটা একটু মনে রাখতে হবে, মানে নিচের দিক দিয়ে এরকম, এই হাটা একটু মনে রাখতে হবে, এটা হা। আর হামজা, হামজার চিহ্ন পরিবর্তন হয় না, হামজা মানে নিচে একটা কিছু একটা দাগ এরকম দাগ মতন দেওয়া থাকবে, তার উপরে হামজা লেখা থাকবে, এটার পরিবর্তন হয় না। হামজা দেখলেই চিনতে পাবে, হামজা মানে যে জায়গায় থাকবে এরকম হামজা থাকবেই, হামজার অরিজিনাল রূপটা থাকবে, এরকম রূপটা থাকবেই, এটা হলো হামজা। তার নিচে এইটুকুনি একটা থাকবে, যে কোনো একটা দাগ টাগ থাকবে, এটা মনে রাখতে হবে, এটা হামজা। হুম। তারপরে আছে কি ইয়া, তাহলে দেখো ইয়াও সেম, এই যে বা, তা, সা, নুন, ইয়া সব একই রকম, জাস্ট এখানে পরিবর্তনটা কি, যে এখানে দুটো নোক্তা নিচে থাকবে। আমি তোমাদের এটা একবার ভালো মতন বলে দিচ্ছি। দেখো এই যে ইয়াটা যে আছে, এই ইয়া আর তা, তারপরে সা, তারপরে আছে বা, এই নুন, এগুলো একই রকম, জাস্ট এখানে পরিবর্তনগুলো কি, সবগুলোই একই রকম হয়। এই বা, বা যে লিখলাম, এই বা, এই বায়ের রূপটা যদি আমরা এইরকম করি, তাই এটা হলো নিচে একটা দিলাম বা, তারপরে বা আর কীরকম হবে, এইরকম দিলাম, এখানে একটা দিলাম বা, কিন্তু যখন এখানে দুটো দিয়ে যাব তখন কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। বুঝতে পারলে? যখন এই নোক্তা দুটো নিচে না দিয়ে উপরের দিকে দেব তখন কি হয়ে যাবে, তা হয়ে যাবে। এই উপরের দিকে যদি দেই তাহলে তা হয়ে যাবে। যদি এই নোকটা উপরের দিকে মনে করো দুটো করে দিলাম, উপরের দিকে মনে করো এবার একটা করে দিলাম, এখানে যদি একটা নোক্তা দেই তাহলে কি হয়ে যাবে, নুন হয়ে যাবে। এখানেও যদি একটা নোক্তা দিই তাহলেও নুন হয়ে যাবে, এখানে একটা নোক্তা দিলে কি হয়ে যাবে, নুন হয়ে যাবে। বুঝতে পারলে? তারপরে যদি এখানে তিনটা নোক্তা দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, সা হয়ে যাচ্ছে, তিনটা নোক্তা দিয়ে দিলে সা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে বা, বা, তা, সা, নুন, ইয়া, এই বা, তা, সা, নুন, ইয়া, এই কয়েকটা হরফের মানে আকারগুলো বলতে গেলে একই রকম, কখনো কখনো হয়। তো এই আর নিজস্ব তো আকার একটা করে আছে, দেখতেই পাচ্ছ। ইয়ার যেমন এটা একটা আকার আছে, এরকম একটা আকার আছে, দুটো আকার আছে। তাহলে বা, তা, সা, নুন, ইয়া নিজস্ব আকার বাদ দিয়ে বাকি যে আকারগুলো একই রকম সবগুলোই হয়, জাস্ট পরিবর্তন কি, তাদের নোক্তা দেখে আমাদের আকারগুলোকে চিনতে হবে। এই যে এই রকম এই আকার হবে, জাস্ট পরিবর্তনটা কি হবে, নোক্তাগুলো দিয়ে আমাদের চিনতে হবে যে কোনটার নোক্তা কি আছে। আশা করি বুঝতে পেরেছো সবাই। তো তোমাদের বর্ণ পরিচয় যারা যারা মুখস্থ করেছো, বর্ণ পরিচয়গুলো আর একবার যদি মুখস্থ হয়নি, যে এখন আমি বর্ণ পরিচয় করতে পারছি না, মানে কোনটাকে কি বলছে, যেমন মনে করো আমি যদি বলি এটা, এটার নাম কি, যদি এটার নাম কি, এটার নাম আইন, যদি তোমরা বলতে পারছো তাহলে আলহামদুলিল্লাহ তোমাদের এই বর্ণ পরিচয় হয়ে গেছে। আর এই বিভিন্ন রূপটা কি, জাস্ট তোমাদের মনে রাখতে হবে মেন যে অক্ষরটা সঠিক, যে তার আমরা যে বর্ণ, যে অক্ষরটা দিয়ে বর্ণ পরিচয় করেছি ওই অক্ষরটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া, মানে ওই অক্ষরটাকে একটু আকারটা পরিবর্তন করে দেওয়া। এটা একটু চিন্তা ভাবনা করলেই বোঝা যাবে। আশা করি যদি বর্ণ পরিচয়টা হয়ে যায় তাহলে আমরা খুব সহজেই পরের ধাপগুলো, পরের লেসন তাড়াতাড়ি আমরা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ।
তো আশা করি সবাই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা আপনাদের এতটুকুই, যে বর্ণ পরিচয়টা যেন এর পরের দিন সবাই আশা করি যেন ভালো মতন করে নিয়ে আসো। বর্ণ পরিচয়টা একবার যদি হয়ে যায়, এরপরে আমাদের বাকিগুলো শিখতে অত কষ্ট হবে না। তো ইনশাল্লাহ সবাই আহ, যেন বর্ণ পরিচয়গুলো মুখস্থ করো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। বাড়িতে অন্তত 5 থেকে 10 মিনিট অনুশীলন করবেন। কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।